পারমাণবিক কর্মসূচির মাধ্যমে ইরান ইসরায়েলে হুমকি তৈরি করছে। 15 বছরেরও বেশি সময় ধরে পশ্চিমা মিত্রদের এই তথাকথিত বাণী গলাধ্যকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অনেকটা তিনি তাতে সফল হয়েছেন। চলমান ইরান ইসরায়েল সংঘাতে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এবং এই হামলার মাধ্যমে আসলে এই যুদ্ধের পরিসমাপ্তি হবে নাকি আরো কোনো রক্তক্ষয়ী অধ্যায়ের অপেক্ষায় রয়েছে মধ্যপ্রাচ্য। সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলো নিয়ে আলোচনার চেষ্টা করব। আপনাদের সাথে রয়েছি আমি মিলা খন্দকার। অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব সিরাজুল ইসলাম, হেড অফ নিউজ এশিয়ান টেলিভিশন, এবং মাজার খন্দকার, জয়েন্ট নিউজ এডিটর এবং অনলাইন ইনচার্জ চ্যানেল 24। আমাদের সাথে যুক্ত হয়েছেন এশিয়ান টেলিভিশনের হেড অফ নিউজ জনাব সিরাজুল ইসলাম। ভাইয়া, স্বাগত আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যেটা বলছিলাম আমরা যে যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েলি সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রে জড়িয়ে পড়াটা আসলে সংঘাতের নতুন মোড় নিয়েছে। মার্কিন হামলাটা আসলে কিভাবে দেখছেন? ইরানের 3টি স্থাপনায় হামলা হয়েছে। এটি যদি না করা হতো আসলে ইসরায়েলের লক্ষ্যবস্তুর তালিকা কি দীর্ঘ হতো কিনা? কারণ বহু বছর ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিন্তু তারা তাদের বিমান বাহিনী কিন্তু একটা বড় তালিকা তৈরি করেছে যে কোথায় কোথায় তারা হামলা করবে, কোন কোন স্থাপনা ধ্বংস করবে। যুক্তরাষ্ট্র এই 3টি স্থাপনা মানে হামলার মাধ্যমে কি তাদের এক প্রকার সান্ত্বনা দেয়া হচ্ছে কিনা? না, যুক্তরাষ্ট্র এই হামলায় বা এই যুদ্ধে জড়িত হয়ে যুদ্ধের বিস্তার ঘটালো বলে মনে করি। এটা যেমন একটা দিক, তেমনি যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িত হয়ে তারা কূটনীতিতে হেরে গেল। আমরা জানি যে ইসরায়েল যখন ইরানের উপরে হামলা চালিয়েছে তখন ইরানের সাথে আমেরিকার একটা কূটনৈতিক আলোচনা চলছিল পরমাণু ইস্যুতে। পরমাণু ইস্যুতে যখন আলোচনা চলছিল তখন ইসরায়েলকে হামলার উস্কানি দিয়েছে, হামলার সিগন্যাল দিয়েছে এবং ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়েছে। সেক্ষেত্রে প্রথমে দায়িত্ব ছিল মূলত ইসরায়েলের, যে ইসরায়েল সমস্ত কূটনৈতিক নর্মস লঙ্ঘন করে, কূটনীতিকে বাদ দিয়ে, কূটনীতিকে হত্যা করে তারা ইরানের উপর হামলা চালিয়েছে। এবং সেই হামলায় আমেরিকার যে সমর্থন ছিল সে কিন্তু হোয়াইট হাউসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে নিশ্চিত করা হয়েছে। এরপরে যখন যুদ্ধের 10 দিনের মাথায় আমেরিকা সরাসরি ইরানের উপর হামলা চালিয়েছে, তখন ইরান কিন্তু আমেরিকার উপর হামলা চালায়নি, আমেরিকা ইরানের উপর হামলা চালিয়েছে। অর্থাৎ হামলাকারী হিসেবে আমেরিকা চিহ্নিত হলো, যেমনটি আগেই চিহ্নিত হয়েছে ইসরায়েল। এই যে যুদ্ধটা, সেই যুদ্ধে এখন আন্তর্জাতিক অঙ্গনে কেউ বলতে পারবে না যে ইরান আগ্রাসী বা ইরান হামলাকারী। সবাই বলবে আমেরিকা এবং ইসরায়েল আগ্রাসী শক্তি, তারাই হামলা করেছে ইরানের উপরে। এবং পাশাপাশি একই জিনিস, একটা বিষয় খেয়াল করেন যে ইসরায়েলও ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে, আমেরিকাও হামলা চালিয়েছে। তার মানে দুই দেশই পরমাণু ক্ষেত্রে যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতিগুলো কিন্তু লঙ্ঘন করেছে। এনপিটি লঙ্ঘন করে আমেরিকা ইরানের পরমাণু স্থাপনার উপর হামলা চালিয়েছে। এতে আলটিমেটলি ইরান ইসরায়েল এবং আমেরিকার উপর হামলা চালানো বা তাদের পরমাণু কর্মসূচির উপর বা তাদের পরমাণু স্থাপনার উপর হামলা চালানোর কিন্তু বৈধ অধিকার পেয়ে গেল। জাতিসংঘ সনদ কিন্তু এই অধিকার দিয়েছে যে এক দেশ আক্রান্ত হলে নিজের আত্মরক্ষার জন্য সে পাল্টা ব্যবস্থা নিতে পারে। ইরান কিন্তু আলটিমেটলি সেই সুযোগটা পেয়ে গেল। তো এরপরেও আমি যে কথা বলবো যে আমেরিকা এই যুদ্ধে জড়িত হয়ে আলটিমেটলি আগ্রাসী শক্তি হিসেবে নিজেকে চিহ্নিত করেছে, পরিচিত করে তুলেছে। পাশাপাশি ইরান ইসরায়েলের ভেতরে যে বর্তমান যুদ্ধ, এই যুদ্ধ থামানোর জন্য তো মধ্যস্থতাকারী লাগে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী দেশের দরকার এই যুদ্ধ থামানোর জন্য। কারণ ইসরায়েল এবং ইরানের এই যে যুদ্ধ, এটা কিন্তু কোনো সাধারণ যুদ্ধ না, এটা একটা চূড়ান্ত হিসাব নিকাশের প্রশ্ন দুই দেশের ভেতরে, দুই শক্তির ভেতরে। সেই জায়গায় আমেরিকার মতো প্রভাবশালী দেশ দরকার ছিল এই যুদ্ধ থামানোর ক্ষেত্রে, কিন্তু সেই জায়গায় আমেরিকার মতো দেশ মধ্যস্থতা না করে, মধ্যস্থতাকারী না হয়ে হামলাকারী হয়ে গেছে। সেক্ষেত্রে আমেরিকার আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান ক্ষুণ্ণ হয়েছে। পাশাপাশি এই যে আমেরিকা যেখানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারতো, সেই জায়গায় এখন চীন এবং রাশিয়া ভূমিকা পালন করবে।
আমাদের সাথে মাঝহার ভাই রয়েছেন, একটু জানতে চাইবো। জনাব সিরাজুল ইসলাম বলছিলেন জাতিসংঘ সনদ এবং আত্মরক্ষার অধিকারের বিষয়ে ভাইয়া বলছিলেন। আপনার কাছে একটু জানতে চাই মাঝহার ভাইয়া, যে আত্মরক্ষার নামে প্রথমে যে ইসরায়েল ইরানে যে হামলা চালিয়েছে, তারা বলছে যে তাদের হুমকি আছে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে। এই যে আগাম হামলা, এই হামলার আসলে বৈধতা কতটুকু দিচ্ছে ইন্টারন্যাশনাল লিগাল ফ্রেমওয়ার্ক যেগুলো আছে এবং জাতিসংঘ সনদ? আসলে এই এই ইস্যু কেন্দ্র করে কিন্তু এর আগে ইরাকেও কিন্তু আমরা হামলা দেখেছি যুক্তরাষ্ট্রের। এই বিষয়গুলো ভাইয়া একটু বিশ্লেষণ করবেন। জি, ধন্যবাদ। জি, সিরাজ ভাই যেটা বলছিলেন আমি সেই সূত্র ধরে বলি যে আসলে ইসরায়েল এমন একটি রাষ্ট্র, সে রাষ্ট্র তার অতীতে মানে কখনো জাতিসংঘ হোক বা আন্তর্জাতিক কোনো আইনকে সে তোয়াক্কা করেছিল কিনা সেই ব্যাপারে কোনো নজির নেই। আর ইসরায়েল ইরানে এখন যে হামলাটা করলো সেটা সে আগ্রাসী মনোভাব নিয়ে হামলা করেছে, এবং একই সাথে ইসরায়েলের পথে আমেরিকাও হামলাটা করেছে। অর্থাৎ আমেরিকা বিশ্বে একটি বৃহৎ রাষ্ট্র, বৃহৎ শক্তি, সে দেখালো যে ইসরায়েলের পথেই তারা হাঁটে। ইসরায়েল তাদেরকে যেভাবে পরিচালনা করছে বা করার যে তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে মানে অর্থাৎ ইসরায়েলের ফাঁদে তারা পা দেয় বা তাদের স্বার্থ উদ্ধারের জন্য আমেরিকা সে কাজটি করে। আমেরিকা তার ভাবমূর্তি অবশ্যই বিশ্বে এবং প্রভাবশালী দেশগুলোর সামনে তার অবস্থান সে নষ্ট করেছে। এটা একটা জিনিস। আর আরেকটা বিষয় হলো যে ইরানের বিষয়ে যেটা বলা হচ্ছে যে তাদের কাছে পরমাণু অস্ত্র আছে বা তৈরি করার দ্বার প্রান্তে চলে গেছে। আমেরিকান বিভিন্ন রিপোর্টে কিন্তু বারবার প্রকাশ করা হচ্ছে, কখনো বলা হচ্ছে যে আর মাত্র 2 সপ্তাহের মধ্যে তৈরি করছে, আবার একই দেশের মানে অন্য কোনো জার্নাল থেকে আসতেছে যে না সেটা আরো প্রায় 1 বছর 2 বছর 3 বছর লাগবে। অর্থাৎ নির্দিষ্ট কোনো তথ্য না ইসরায়েল না আমেরিকার কাছে আছে। তাদের আসলে মূল লক্ষ্যটা হচ্ছে যে মিডল ইস্টে যে ইরানের যে প্রভাব বা ইরান যে রাষ্ট্রের যে বলয়টা সেটা আসলে নষ্ট করা। যেমন আমরা যদি সেই 2003 সালের দিকে দেখি ইরাকের অবস্থাটা কি ছিল। ইরাককে যদিও আগে থেকে এর আগে কয়েক দফা আক্রমণে ইরাককে দুর্বল করা হয়েছিল, কিন্তু 2003 সালে বুশ প্রশাসন এবং ব্রিটেনের সেই সময়কে প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তাদের যে দাবি ছিল যে ইরাকে ব্যাপক বিধ্বংসী অস্ত্র রয়েছে, সেই জন্য ইরাকের উপর তারা হামলাটা করে। কিন্তু বাস্তবে দেখা গেছে পরবর্তীতে তাদের সেই দাবিটি ভুয়া প্রমাণিত হয়েছে। কিন্তু মিডল ইস্টে একটি অত্যন্ত সমৃদ্ধ এবং সাজানো গোছানো একটি মুসলিম ঐতিহ্যবাহী দেশকে একদম ধুলির সাথে মিশিয়ে দিয়েছে, যে দেশ এখন পর্যন্ত দাঁড়াতে পারে না, যে তাদের মিথ্যা অভিযোগের জন্য এই যে হামলা, এই হামলার জন্য কয়েক লক্ষ মানুষের জীবন গিয়েছে। এমনকি এই দেশটাকে 3 টুকরা করার জন্য তারা একটা পরিকল্পনা এখনো করে যাচ্ছে। অর্থাৎ মিডল ইস্টে মুসলিম এই রাষ্ট্রটাকে তারা ছিন্ন ভিন্ন করে দিল একটি মিথ্যা অজুহাতে। ঠিক একইভাবে ইরানের ক্ষেত্রেও কিন্তু এখন তাই দেখা যাচ্ছে যে ইরান জোর দিয়ে বলছে যে তাদের কাছে পরমাণু অস্ত্র নেই বা তারা সেটা শান্তি প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদনের জন্য যাবে। এবং আরেকটা লক্ষণীয় বিষয় হলো ইরান কিন্তু এই মুহূর্তে বিশ্বে সবচেয়ে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণকারী তাদের উপর পর্যবেক্ষণ ছিল পরমাণু অস্ত্রের বিষয়ে। তারা কিন্তু সেভাবে সহযোগিতা করে যাচ্ছিল। কিন্তু যে দেশ ইরানের উপরে পরমাণু অস্ত্রের অজুহাতে হামলা করলো, সে নিজেই কিন্তু পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনটিবিতে তার কিন্তু স্বাক্ষর নেই, মানে সে কিন্তু ওই চুক্তিতে নেই। অথচ ইরান এই চুক্তিভুক্ত একটা দেশ হলো, আক্রমণ করলো সেই দেশ, আবার সেই দেশকে সমর্থন করে গেল আমেরিকা, বিশ্বের বৃহৎ শক্তি যাকে বলা হয়। অর্থাৎ এই যে হামলা বা এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আসলে কোনোভাবে জাতিসংঘ বা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেই নেই। একই সাথে আসলে মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের আরেকটি ইরাক বলেন, আরেকটি সিরিয়া বলেন, অর্থাৎ মিডল ইস্টের মুসলিম পাওয়ারটাকে নষ্ট করাই আমার কাছে যেটা মনে হয় মূল লক্ষ্য। ওভাবেই তারা এগিয়ে যাচ্ছে। আমি ভাইয়াদের সাথে আমিও একমত হয়ে মানে এটি বলতে চাই যে জাতিসংঘ সনদে কিন্তু আত্মরক্ষার অধিকারের কথা বলা হয়েছে, তবে সেটি কোনো আগ্রাসনের মাধ্যমে নয়, সেটি শান্তিপূর্ণ উপায়ে, এবং তাতেও যদি সমাধান না হয় তাহলে সেটা বল প্রয়োগের কথা বলা আছে, তবে সেই বল প্রয়োগের সিদ্ধান্তটা আসতে হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের মাধ্যমে, যেটা ইরানে এবং ইরাকে কোনোটাতেই কিন্তু নেওয়া হয়নি। সিরাজুল ইসলাম ভাইয়ের কাছে আরেকবার আসতে চাই যে মধ্যপ্রাচ্যে বড় পট পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখছেন কিনা, রেজিম চেঞ্জের যে
চেষ্টা ইরানে, এটা কিন্তু সেই 1953 সালের ওই সময় থেকে আমরা দেখে এসেছি। এখন আসলে কি দেখছেন, কোন দিকে যাচ্ছে আসলে এই পরিস্থিতি? জি, জি, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমেরিকা এবং ইসরায়েল প্রথম থেকে বলে আসছে যে তারা ইরানের রেজিম চেঞ্জ করবে এবং গতকালকেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে রেজিম চেঞ্জের বিষয়টি থেকে তারা সরে যায়নি। তার মানে হচ্ছে এবং অত্যন্ত দুঃখজনক হচ্ছে যে তারা রেজিম বলে। রেজিম কিন্তু একটা নেগেটিভ একটা ওয়ার্ড। তারা ইরানিয়ান গভর্নমেন্ট বলে না, রেজিম বলে। তার মানে একটা অটোক্র্যাট, ডিক্টেটর, তারা এগুলো বলতে পছন্দ করে ইরান সরকারকে। এগুলো অত্যন্ত দুঃখজনক। অর্থাৎ আহ, ইসরায়েলের এরা মানুষ হত্যা করছে, গণহত্যা চালাচ্ছে, এগুলো কোনো সমস্যা না। আমেরিকার এরা জনপদের পর জনপদ বিশ্বের বহু সংখ্যক দেশ ধ্বংস করে দিয়েছে বছরের পর বছর। লক্ষ লক্ষ মানুষ এদের অস্ত্রের শিকার, এরা হত্যা করছে। এবং সারা বিশ্বের বিভিন্ন জায়গায় গোপন বন্দিশালা রয়েছে, যেখানে মানবাধিকার প্রচন্ডভাবে প্রতি মুহূর্তে লঙ্ঘন হয়। তারপরেও তারা গণতান্ত্রিক শক্তি, আর ইরানের নির্বাচিত সরকার গণতান্ত্রিক সরকার থাকার পরেও তারা রেজিম ও ডিক্টেটর এবং স্বৈরশাসক। যাই হোক, অত্যন্ত দুঃখজনক। তাদের এই চিন্তার নিন্দা জানিয়ে আমি যে কথা বলতে চাই, তারা ইরানে যে সরকার পরিবর্তনের যে লক্ষ্য নির্ধারণ করেছে, এই লক্ষ্য কিন্তু আসলে আজকের না। এরা ইরানে যখন ইসলামী বিপ্লব হয়েছে তখন থেকেই এই সরকারকে উৎখাত করে দিতে চায়। তারা ইরানের ইসলামী বিপ্লবকে মেনে নিতে পারেনি, ইরানের ইসলাম সরকারকে মেনে নিতে পারেনি। ইরান যে স্বাধীন সার্বভৌম ভাবে তার রাষ্ট্রীয় নীতি, তার দেশের সম্পদ ব্যবহার করে, রাষ্ট্রীয় নীতি অনুসরণ করে, স্বাধীন সার্বভৌম ভাবে তারা যে নিজেদের সামরিক সক্ষমতা, রাজনৈতিক সক্ষমতা, কূটনৈতিক সক্ষমতা অর্জন করছে, অর্থনৈতিক সক্ষমতা অর্জন করছে, এটা চায় না। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মতোই ইরানকে তারা পদানত করে রাখতে চায়। এই জন্য সরকার পরিবর্তনের কথা বলছে। কিন্তু এটা খুব সহজ হবে না। এটা এমন না, ওই এক বাংলা প্রবাদ আছে যে ছেলের হাতের মোয়ানা যে চাইলেই একটা পেয়ে গেল। এটা ব্যাপারটা এমন না। ইরানের সরকার ব্যবস্থা, ইরানের ইসলামী শাসন ব্যবস্থা, ইরানের ইসলামী বিপ্লব, এটা খুব হঠাৎ করে আসার জিনিস না, স্বপ্নে পাওয়া জিনিস না। এটা একেবারে জনগণের ভেতরে, জনগণের ভিত্তিতে এটা প্রথিত। ফলে এটা চাইলেই উৎখাত করে দেওয়া যাবে না। পাশাপাশি আপনি যে প্রশ্ন করছেন সেটা আরো গুরুত্বপূর্ণ, যে মধ্যপ্রাচ্যে কি ধরনের পরিবর্তন আসতে পারে, পট পরিবর্তন হতে পারে। আমি মনে করি যে ইসরায়েল এবং ইরানের যে ভেতরে যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধটা বেসিক্যালি একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে যুদ্ধটা হচ্ছে। সেটা হচ্ছে ইসরায়েল চাইছে যে ইরানের অস্তিত্ব মুছে দিতে, এবং ঠিক পাল্টা জবাবে ইরান ইসরায়েলের সেই কাজটাই করতে চায়। কারণ ইরান ইসরায়েলকে স্বীকৃত রাষ্ট্রই মনে করে না এবং অবৈধ দখলদার শক্তি মনে করে। সেক্ষেত্রে ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে যুদ্ধ শুরুর দিকে, প্রথম দিকে, সেটি হচ্ছে যে এই হামলা বা এই অভিযান হচ্ছে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে শেষ অভিযান। তার মানে এই অভিযানের মধ্য দিয়ে ইসরায়েলের অস্তিত্ব বা ইসরায়েলের সরকার ব্যবস্থা অচল করে দেওয়ার একটা লক্ষ্য সম্ভবত ইরানের আছে। তো যাই হোক, যে অবস্থায় থাকুক না কেন, দুই পক্ষের ভেতরে যে প্রচন্ড যুদ্ধ চলছে, এবং যুদ্ধ অ্যাকচুয়ালি চলে গেছে একদম যেখান থেকে আর ফিরে আসার কোনো পথ নেই দুই দেশের। এইরকম একটা অবস্থায় এর যদি রেজাল্ট হয়, যদি পরিণতির দিকে যেতে হয়, তাহলে দুই দেশে প্রচন্ড রকমের ধ্বংসযজ্ঞ হবে। এবং ইসরায়েল যদি সিরাজুল ইসলাম, জনাব সিরাজুল ইসলাম, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মস্কো সফরে রয়েছেন। এই বৈঠক আসলে মানে কতটা তাৎপর্যপূর্ণ দেখছেন, কোনো সমাধান আসতে পারে কিনা? আমি আরেকবার প্রশ্ন করছি সিরাজুল ইসলাম আপনার কাছে ভাইয়া। মস্কো সফরে রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এই সফর আসলে কতটা মানে গুরুত্ব বহন করে, এই সময় আসলে কোনো সমাধান আসতে পারে কিনা? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর না। এই সফর থেকে সমাধান ওই রকম আসবে না। কারণ সমাধানের প্রশ্ন আসতো তখন যদি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইরানে সফরে যেত, তাহলে বুঝতাম, তাহলে বোঝা যেত যে রাশিয়ার পক্ষ থেকে এই সমস্যার সমাধানের জন্য একটা উদ্যোগ দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ায় গেছে, সেই কারণে ধরে নেওয়া যেতে পারে এই যুদ্ধের কলাকৌশল, বর্তমান অবস্থা এবং এর পরিণতি, এই সমস্ত বিষয় নিয়েই হয়তো আলোচনা করছে। এবং আলোচনার আগে আমেরিকা ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে গেল এবং ইরানের পরমাণু স্থাপন কিন্তু ইরানের মস্কোর সাথে বা রাশিয়ার সাথে পরামর্শের প্রয়োজন আছে। বিকজ রাশিয়ার সাথে ইরানের 25 বছর মেয়াদের একটা কৌশলগত চুক্তি আছে,
এই চুক্তির আওতায় আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি ইরানের সাথে রাশিয়ার সামরিক এবং প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা আছে। সেই চুক্তির আওতায় এখন এইরকম বিশেষ পরিস্থিতিতে ইরান রাশিয়া পারস্পরিক বোঝাপড়া বা আলাপ আলোচনা সলা পরামর্শ করতেই পারে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে ইরানের পরমাণু স্থাপনায় যখন আমেরিকা হামলা চালিয়েছে, তার মানে এই যুদ্ধে আমেরিকা সরাসরি জড়িয়ে গেল, প্লাস তার পরমাণু কর্মসূচি ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে। এর বিরুদ্ধে ইরান যদি জবাব দিতে যায়, তাহলে রাশিয়ার পক্ষ থেকে তাদের জন্য বার্তা কি, তাদের জন্য সমর্থন কি, ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা হবে। আপনি নিশ্চয়ই জানেন যে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে রাশিয়ার যে জাতীয় নিরাপত্তা পরিষদ, সেই নিরাপত্তা পরিষদের সেকেন্ড ম্যান দিমিত্রি মেদভেদেভ, তিনি কিন্তু গতকালকে বলেছেন যে ইরানকে বেশ কয়েকটি দেশ পরমাণু অস্ত্র দিতে প্রস্তুত। তার মানে রাশিয়া কিন্তু এই বক্তব্যের ভেতর দিয়ে ইরানকে সমর্থন দিয়েছে যে আমেরিকা বা ইসরায়েল যদি ইরানের উপর পরমাণু বোমা হামলা চালাতে যায়, তাহলে ইরান সেই কাজটা পাল্টা জবাব হিসেবে ইরানও সেই কাজটা করবে এবং ইরানকে পরমাণু অস্ত্র দিতে অনেক দেশ প্রস্তুত, তার মানে রাশিয়াও প্রস্তুত, এটা পরিষ্কার বোঝা যায়। সেক্ষেত্রে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটু মাঝার ভাইয়ের কাছে আসতে চাই। ভাইয়া বলবেন যে মিত্র দেশগুলোর আসলে প্রভাব, মানে এই সময় আসলে তাদের দিক থেকে কি ধরনের প্রতিশ্রুতি আসা উচিত বা তাদের আরো সংশ্লিষ্টতা প্রয়োজন ছিল কিনা, এই বিষয়ে আমাদের একটু বলবেন। আচ্ছা, আমি সিরাজ ভাইয়ের প্রসঙ্গের সাথে একটু মিল রেখে কথাটা বলি, প্রশ্নটা অতটা বুঝিও নাই। তো সেটা হচ্ছে যে ইরানের যে শাসন ব্যবস্থার যে পরিবর্তনের যে বিষয়টা বলা হচ্ছে, আজকে বিবিসির খবরে যেটা দেখা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনটা চান। তবে ঠিক তার মনে হয় 3 থেকে 4 ঘন্টা আগে পেন্টাগনের ব্রিফিং এ কিন্তু বলা হচ্ছে যে তারা এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না বা তারা এটা চাচ্ছে না। তারা চাচ্ছে যে ইরানের পরমাণু অস্ত্র ধ্বংস করার সেই যুদ্ধটা তারা করছে। অর্থাৎ আমেরিকার আসলে আমার কাছে যেটা মনে হয়, এই জায়গায় সঠিকভাবে কোনো তাদের পলিসি নাই। কারণ একবার যেহেতু এক একজন এক একটা বক্তব্য দিচ্ছে, সেটা আসছে। আর ইরানের শাসন ব্যবস্থার এই ইসলামী বিপ্লবের পর, 79 সালে ইসলামী বিপ্লবের পর তো আসলে এর চেয়েতেও ভয়ঙ্করভাবে চেষ্টা করা হয়েছিল। যে কারণ 79 সালে ইসলামী বিপ্লব হলো, ঠিক এর পরের বছরই আপনার চাপিয়ে দেওয়া হলো 8 বছরের যুদ্ধ ইরাকের মাধ্যমে। তো সাদ্দাম হোসেনের সেই যুদ্ধে সমর্থনকারী ছিল এই পশ্চিমা বিশ্ব। তো তখন তো ইরান একটা ভঙ্গুর অবস্থায় ছিল, তার প্রশাসন, তার সেনাবাহিনী, আইআরজিসিও একদম নতুন অবস্থায়। তো সেই অবস্থাটা যেহেতু ইরান কাটিয়ে উঠে আসছে, কারণ ইরানের টোটাল মানে তাদের যে পাওয়ার, তাদের আসলে আর্থিক পাওয়ারটা, এটা বলতে হবে যে তারা একটা বিপ্লব থেকে দেশকে এই পর্যায়ে নিয়ে আসতে, তারা গড়ে আসতে, তারা ওইভাবে পরিচালনা করে। সুতরাং এটা আসলে তারা একভাবে শক্তির মাধ্যমে চাইলেই যে সেটা ধ্বংস হয়ে যাবে সেটা না। কারণ আমরা যেটা গত কয়েক মাসের যেটা দেখছি, যে ইরানের ভিতরে ইরানের বিপ্লব বিরোধী যে গোষ্ঠী বা বিরোধী দলীয় গোষ্ঠী যেটা বলা হয়, সেটার অংশ একদম কম না, বেশ বড় একটা সংখ্যক। কিন্তু এই হামলা কিন্তু বিরোধীদেরকে মানে টেনে নিয়ে আসছে সরকারের পক্ষে। এখন তাদের একটা বড় একটা বৃহৎ অংশ এই আমেরিকান বিরোধী স্লোগান দিচ্ছে, সরকারের পক্ষে তারা অবস্থান নিয়েছে। অর্থাৎ যে জনগণের মধ্যে যে বিবাদটা কিছুটা শুরু হয়েছিল, সেটা কিন্তু মানে ঐক্যবদ্ধ হচ্ছে। অর্থাৎ চেষ্টা করলেই তার ভিতরের যে শাসন ব্যবস্থা সেটা পরিবর্তন করা সম্ভব নয়। এবং এটা যে তারা নানানভাবে চেষ্টা করছে, সেটার আরেকটা জিনিস হচ্ছে, আমরা গত কয়েক মাসের বিভিন্ন মিডিয়ার খবরে দেখেছি যে ইরানের যে সাবেক রাজতান্ত্রিক শাসক যিনি ছিলেন রেজা শাহ পাহলভি, তার ছেলে আমেরিকায় আছেন, উনি নেতানিয়াহুর সাথেও মিটিং করছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছেন। অর্থাৎ এখানে তার অনুসারীদের মাধ্যমে এখানে একটা শাসন ব্যবস্থা পরিবর্তন করে আবার নতুন একটা শাসনে চলে আসার একটা পরিকল্পনা তাদের আছে, চেষ্টায় আছে, কিন্তু সেটা আসলে ততটা সম্ভব হলো বলে মনে হয় না। আর এখানে আরেকটা বিষয় আমি যোগ করতে চাই, সেটা হচ্ছে গত পরশুদিন তুরস্কের প্রেসিডেন্ট উনি একটা বক্তব্য দিচ্ছেন। ওনার বক্তব্যের মধ্যে একটা অংশ উনি বলছেন যে মধ্যপ্রাচ্যে আর কোনো সাইকস এবং পিকট হতে দেওয়া হবে না। অর্থাৎ এটা হচ্ছে অটোমান সাম্রাজ্যকে ধ্বংস করে মধ্যপ্রাচ্যে মানচিত্র পরিবর্তনের একটা 1916 সালের একটা গোপন ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে একটা চুক্তি ছিল। অর্থাৎ
এরদোয়ান যেহেতু এ কথাটা বলছেন, তার মানে মধ্যপ্রাচ্যের মানচিত্র পরিবর্তনের একটা নতুন মিশনে এই ইসরায়েল, আমেরিকা বা পাশ্চাত্য শক্তি তারা মিশনে নেমেছেন। তো তাদের সেই চেষ্টাটা, মানে আমরা যেটা দেখি যে সিরিয়ার যে অবস্থাটা, সিরিয়ার অবস্থা, ইরাকের অবস্থার পর সিরিয়া, সিরিয়ার পর এখন ইরান। তো এই টোটাল পরিবর্তনের মাধ্যমে, আর আগে থেকে আমরা শুনছিলাম যে বৃহৎ ইসরায়েল মানচিত্রের একটা পরিকল্পনা করা হচ্ছে, অর্থাৎ সবকিছু মিলে এর পেছনে আসলে মধ্যপ্রাচ্যের ভৌগোলিক অবস্থান পরিবর্তনের একটা ষড়যন্ত্র এখানে আছে, যেটা এরদোয়ানের বক্তব্যে বোঝা যায়। আমি আমি এখানে একটু ছোট্ট করে একটা কথা যুক্ত করতে চাই। সেটা হচ্ছে মাজার যেটা বললেন, মাজার আলোচনার প্রথমে যেটা বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে চায়, সরকার পরিবর্তন করতে চায়। কিন্তু পেন্টাগন বলছে যে না, তারা তা চায় না। তাদের আসলে সুস্পষ্ট পরিষ্কার কোনো নীতি নেই। আমি মাজারকে এখানে একটু মানে জাস্ট কারেকশন করব এইভাবে যে আমেরিকার সুস্পষ্ট নীতি আছে। নীতিটা হচ্ছে ট্রাম্পের মুখ দিয়ে মুখ ফসকে বেরিয়ে গেছে। ফ্রুটিকা খেয়ে যেমন আ আ চাপা কথাটাকে বলে দেয়, তেমনি ট্রাম্প আসল কথাটা বলে দিয়েছে। ট্রাম্প তো কূটনীতি বোঝে না। ট্রাম্পের মাথায় ওই বুদ্ধি নেই যে কূটনীতির ভাষায় কথা বলবে। তিনি মানুষকে মিথ্যা কথা বলতে পারেন, প্রতারণা করতে পারেন এবং গড় করে যা ঘটতে যাচ্ছে, যা করতে যাচ্ছে সেটা বলে দিতে পারেন। কিন্তু কোন কথা গোপন রেখে একটু প্যাঁচগোছ করে বলবেন, এটা উনি সাধারণত বলতে পারেন না। পেন্টাগন যেটা বলেছে ওইটাই হচ্ছে আমেরিকার আ ব বাইরের রূপ। আর ভেতরের রূপ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন। তার মানে হচ্ছে আমেরিকা চায় এই ইরানের সরকার ব্যবস্থা এবং শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাতে। এটা হচ্ছে তাদের সুস্পষ্ট নীতি এবং তারা এই নীতির আলোকেই কাজ করছে, যে কথা বলে ফেলেছে। এখন ডোনাল্ড ট্রাম্প এই কথা বলে ফেলার কারণে যে কি হচ্ছে, লসটা কোথায় আমেরিকার, এইটা ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছে না। যার কারণে কারেকশন করে দিয়ে পেন্টাগনের পক্ষ থেকে বলেছে, "না, না, আমাদের সরকার পরিবর্তনের কোনো প্ল্যান নেই, এজেন্ডা নেই। আমরা শুধু ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে চাই।" ইরানের পরমাণু কর্মসূচি কেন আসছে? ইরানে যখন ইসলামী সরকার রয়েছে এবং বিপ্লবী সরকার রয়েছে, তখনই শুধুমাত্র ইরানে পরমাণু কর্মসূচি সাকসেস করার প্রশ্ন আসছে। রেজা খায়ের আমলে পরমাণু কর্মসূচি ছিল না। মধ্যপ্রাচ্যের আর কোন দেশের হাতে কিন্তু পরমাণু কর্মসূচি নেই। ইরান পরমাণু কর্মসূচি নিয়েছে। তারা যে স্বাধীন, সার্বভৌম এবং তারা নিজেরা সক্ষমভাবে এই কাজগুলো করতে পারে এবং দে হ্যাভ দ্যাট রাইট, তাদের সেই অধিকার আছে। এই অধিকারের জায়গা থেকে তারা এই পরমাণু কর্মসূচি পালন করছে, যেটা মধ্যপ্রাচ্যের অনেক দেশের পক্ষেই এই কথাটা বলার কোনো অধিকারই নেই, ক্ষমতাই নেই। এই যে ইরানের বিপ্লবী সরকার এই শক্ত ভাষায় কথাটা বলতে পারছে, ইরানে যদি বিপ্লবী সরকার না থাকে, ইসলামী সরকার না থাকে, তাহলে এই শক্ত ভাষায় কথা বলতে পারবে না। অতএব সেখানে এমন সরকার, এই সরকার পাল্টে দিয়ে এমন সরকার বসানো দরকার, যারা আমেরিকার আরেকটা পুতুল সরকার হবে, আরেকটা রাজতান্ত্রিক সরকার হবে, আরেকটা গণবিরোধী সরকার হবে, যারা মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থের তল্পিবাহক হবে। এই জন্য সরকার পরিবর্তন করতে চায়। এটাই আমেরিকার ঘোষিত এবং ভেতরের অনুসৃত নীতি। জি, সিরাজুল ইসলাম বলছিলেন যে ট্রাম্প এমন অনেক কথাই বলে দেন, যেমন খামেনিকে হত্যার কথাও তিনি বলে দিয়েছিলেন যে ইসরায়েলের উদ্দেশ্য ছিল খামেনিকে হত্যা করা, তারা বারণ করেছে। এবং পরে ইসরায়েলের পক্ষ থেকেও কিন্তু নেতানিয়াহু পরে সংশোধন করে বলেছেন যে আমাদের উদ্দেশ্য ছিল না রেজিম চেঞ্জ বা খামেনিকে সরানো, তবে এই যুদ্ধের পরে সেটা পরিণতি হতে পারে। তারাও কিন্তু এক প্রকার কূটনৈতিক ভাষায় সেটা বলে দিয়েছে। আসলে এটা এখন অনেকটা ক্লিয়ারই যে পট পরিবর্তন মানে রেজিম চেঞ্জটাই আসলে তাদের উদ্দেশ্য। ভাইয়া বলছিলেন যে আসলে যে চলছে, যে পাল্টাপাল্টি যুদ্ধ চলছে, আসলে প্রভাবটা আসলে কি হতে পারে? ইরান যদি এই যুদ্ধে হেরেও যায়, তাহলেও কি ইসরায়েলের পক্ষ থেকে কি আপনি বলছিলেন যে পুতুল সরকার প্রতিষ্ঠা করা হতে পারে? পুতুল সরকার প্রতিষ্ঠা করার ফল কি যুক্তরাষ্ট্র খুব ভালো পেয়েছে? এর আগে যে সব দেশগুলোতে, মধ্যপ্রাচ্যের যেসব দেশগুলোতে আসলে বসানো হয়েছিল পুতুল সরকার, এসব জায়গা থেকে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী মাথাচাড়া দেয়। গাজাতে হামাসকে মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে ইসরায়েল। এই ইরান থেকেও যদি সেরকমই হয়, এই ধ্বংসস্তূপ থেকে আরো মিলিশিয়া গ্রুপ জেগে ওঠে, আসলে এই বিষয়গুলো আসলে কিভাবে মোকাবেলা করবে? এই সিরাজুল ইসলাম। বিষয়গুলো আসলে মোকাবেলার প্রশ্নের চেয়ে বাস্তবতা, যেটা আপনি যেটা জানতে চাইছেন, মূল কথা সেটা হচ্ছে যে ইরানে যদি সরকার পরিবর্তন হয়,
তাহলে তার প্রভাবটা কি পড়বে এবং আমেরিকার তাতে লাভটা কি হবে কিনা, যেটা জি। অর্জন করতে চায় সেটা অর্জন করতে পারবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। কারণ পুতুল সরকারগুলো তুলনামূলক দুর্বল হয়, সেখানে সশস্ত্র গোষ্ঠী জেগে উঠবে কিনা ইত্যাদি ইত্যাদি। একটা জিনিস হচ্ছে কি, যে আমেরিকা প্রধানত এবং প্রথমত ইরানে সরকার পরিবর্তন করে ফেলতে চায়। আপনি নিশ্চিত থাকুন, মধ্যপ্রাচ্যে একমাত্র দেশ, একমাত্র সরকার ইরান, যারা আমেরিকার এবং ইসরায়েলের এবং গোটা পশ্চিমা জগতের স্বার্থের প্রতিকূলে অবস্থান করে, একমাত্র দেশ হচ্ছে ইরান। আর কারো পক্ষে এইভাবে শক্তভাবে দাঁড়ানো সম্ভব হয়নি, আর কারো পক্ষে এইভাবে শক্তভাবে কথা বলা সম্ভব হয়নি। শুধু তাই না, এটা শুধু মধ্যপ্রাচ্যের ব্যাপার না, ইরান যে মার্কিনীদেরকে জাস্ট বলছে নো, ইরান যে মার্কিনীদেরকে ইরান থেকে এক্সপেল করেছে, বহিষ্কার করেছে, বের করে দিয়েছে, এবং মধ্যপ্রাচ্য থেকে বের করে দিতে চাই। আর কোন দেশের পক্ষে এইভাবে কথা বলা সম্ভব হয় না, আর কারোর হাতে এই রকমের কোনো এজেন্ডা নেই, আর কেউ এই ধরনের কথা বলতে চায় না। তার মানে হচ্ছে যে শুধুমাত্র মধ্যপ্রাচ্যে না, সারা বিশ্বে আমেরিকা এবং পাশ্চাত্যের জন্য ইরান একটা বড় থ্রেট, বড় হুমকি এবং বড় বাধা। আমি তার ছোট একটা উদাহরণ দিতে পারি। ধরুন, ভেনিজুয়েলায় যখন ভেনিজুয়েলায় কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ রয়েছে। এই দেশটাকে নিষেধাজ্ঞা দিয়ে, এই দেশের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে এই দেশটাকে একেবারে তেল ব্যবহারের 0 পর্যায়ে নিয়ে এসেছিল আমেরিকা, এই ডোনাল্ড ট্রাম্পের আমলে। তখন ইরান মার্কিন নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে 6 জাহাজ তেল পাঠিয়েছে আমেরিকার একেবারে নাকের ডগা দিয়ে ভেনিজুয়েলায়। এই যে দুঃসাহস, বা তাদের ভাষায় দুঃসাহসের কথা বলতে, এই যে প্রশ্ন, এটা শুধুমাত্র বিশ্বে একটাই মাত্র দেশ করছে, সেটা হচ্ছে ইরান। আমেরিকার জন্য ইরান বাধা। সেক্ষেত্রে এই সরকার পাল্টে দিতে চাই। এখানে যদি সরকার পরিবর্তন হয়, তাহলে এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেমন রেজা শাহের ছেলে প্রস্তুত আছে, যিনি ইসরায়েলে তাদের মাথায় ইহুদিদের টুপি দিয়ে সে ইহুদিদের সাথে ওই যে তাদের একটা দেয়াল আছে না, যে ওয়ালে গিয়ে ইবাদত বন্দি করে সেজদা দেওয়ার মতো করে, সেগুলো করছে। আমেরিকায় থাকছে, আমেরিকাকে ডাকছে, ইসরায়েলকে ডাকছে ইরানের সরকার পরিবর্তনের জন্য, এবং সে প্রস্তুত সরকারের দায় দায়িত্ব নেওয়ার জন্য। এইভাবেই ইসরায়েলে অবস্থান করছে সম্ভবত রেজা শাহের ছেলে। এদের মতো দেশকে এখানে এদের মতো ব্যক্তিকে যদি ইরানের শাসন ক্ষমতায় আনা হয়, তাহলে ইরান থেকে যে স্বার্থটা উদ্ধার করতে চায়, তেল গ্যাস থেকে আধার আধার সম্পদ এবং এই পরমাণু কর্মসূচি বন্ধ করে দেওয়া, ইরানের সরকারকে মার্কিন বিরোধী সরকার থেকে তাদের পক্ষের সরকারে পরিণত করা, এইগুলো আমেরিকার জন্য সহজ হয়ে যাবে। তখন আমেরিকা পাশ্চাত্য মিলে এবং মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ তো এটা চায়। আমরা একটু মাঝ ভাইয়ের কাছে যেতে চাই। আমরা সব শেষ প্রশ্ন এটার মাধ্যমে আমরা শেষ করতে চাচ্ছি। যুদ্ধের আসলে দীর্ঘমেয়াদী যুদ্ধে আসলে দুই দেশের অর্থনীতিও কিন্তু একটা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। এই প্রভাবটা আসলে কিভাবে দেখছেন? গাজার পরে এত ব্যয়বহুল যুদ্ধ ইসরায়েল কি টানতে পারবে কিনা, এমনকি বাংলাদেশ বা এই উপমহাদেশেও আসলে প্রভাবটা কিভাবে পড়বে? আমরা ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব দেখেছি, হরমুজ প্রণালী বন্ধের যে পার্লামেন্ট অনুমোদন নিয়েছে ইরান, এইখানে এই প্রণালী দিয়ে বিশ্বের 20% জ্বালানি তেল কিন্তু রপ্তানি হয়। সব মিলিয়ে আসলে মানে কোন দিকে যাচ্ছে বৈশ্বিক পরিণতি? মাঝার ভাই একটু বলবেন। জি, এ বিষয়ে মানে আমার যেটা মনে হচ্ছে সেটা, বড় বড় শক্তি বা অন্যান্য দেশ থেকে যে কথাটা রেগুলার বলা হচ্ছে যে ইরান এবং আমেরিকা বা ইসরায়েলে এই যুদ্ধটা যদি ব্যাপকতা লাভ করে, তাহলে বড় ধরনের বিশ্ব হুমকিতে পড়বে। আসলে এটা হচ্ছে যে অর্থনৈতিকভাবে বড় ধরনের একটা হুমকিতে পড়বে। তার কারণটা হচ্ছে যে আমরা যদি ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা দেখি, যেখানকার সাথে আমাদের এই অঞ্চল অন্তত অতটা সম্পৃক্ত না, কিন্তু তারপরেও কিন্তু আমাদের এখানে অনেক ধরনের বড় প্রভাব পড়েছে। আর ইরান বা মধ্যপ্রাচ্যের সাথে তেল হোক বা অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমের সাথে তো আমাদের এশিয়া বা বাংলাদেশ তো একদম খুব মানে অতপ্রতভাবে জড়িত, আর বিশ্ব তো অবশ্যই। আর হরমুজ প্রণালীর যে বিষয়টা, হরমুজ প্রণালীর বিষয়টা রেগুলারই বলা হচ্ছে যে এটা বিশ্বে প্রভাব বিস্তার করবে, কারণ এখান দিয়ে বিশ্বের 1/5 তেল রপ্তানি হয়। বিশেষ করে এই তেলের প্রায় চীন এবং জাপান, দক্ষিণ কোরিয়া, এই সমস্ত দেশে প্রায় 70% তেল যায় এদিক দিয়ে। যুক্তরাষ্ট্র তেল মানে এই পথে নেয়, তবে সেটা তার অত বড় একটা অংশ না, কিন্তু তার প্রভাব তো একটা অবশ্যই পড়বে। তো অর্থনৈতিকভাবে এই ধাক্কা বিশ্বের উপরে যখন আসবে, আমরা তো সাফারার অবশ্যই, এবং বিশ্বের বিশেষ করে ইরানের যে মিত্র দেশগুলো,
তাদের উপরে আসলে এটা একটা বড় ধরনের প্রভাব দেখা যাচ্ছে, যার জন্য আমার মনে হয় আমেরিকা হরমুজ প্রণালীর এই নিষেধাজ্ঞার খবরটা পেয়ে প্রথমেই কিন্তু দ্বারস্থ হয়েছে চীনের, যে চীন যেন এটার মধ্যস্থতা করে সেটা একটা সমাধান করে। তবে হরমুজ প্রণালী আবার একই সাথে ইরান যদি বন্ধ করে দেয়, ইরান এর আগেও একবার রেকর্ড আছে ইরান বন্ধ করেছিল, কিন্তু সেটা পরে একটা পর্যায়ে সেটা উঠে গেছে। কিন্তু এখন তার বিকল্প একটা ব্যবস্থা অবশ্যই আমেরিকা হাতে রেখেছে। আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী কিন্তু অলরেডি বলছে যে হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে সেখানে হয়তো প্রচুর অর্থের সাশ্রয় হবে, কিন্তু সেটার একটা সমাধানের পথ আমরা চিন্তা করে রেখেছি। ইরান এটা দীর্ঘমেয়াদী হয়তো আটকে রাখতে পারবে না, কিন্তু তার একটা বড় প্রভাব কিন্তু সব দেশেই পড়বে, সবাইকে সেটা সাফার করতে হবে। জি, অনেক ধন্যবাদ ভাইয়া, আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়টি আসলে খুব ভালোভাবে ব্যাখ্যা করছিলেন। আমরা আসলে ইরান ইসরায়েল সংঘাত এবং কোন দিকে যাচ্ছে বিশ্ব ব্যবস্থা এই নিয়ে আলোচনার চেষ্টা করছিলাম, সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো বিশ্লেষণ করার চেষ্টা করছিলাম। যারা এতক্ষণ সাথে দেখছিলেন সবাইকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ অনেক।